রাজ্যের সীমান্তে এক ধুধু প্রান্তর। রোদের তাপে মাটি ফেটে চৌচির। সেই উত্তপ্ত মাটিতেই শোনা যাচ্ছে চাবুক পড়ার জঘন্য শব্দ, সপাং সপাং। একজন বয়স্ক কৃষককে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছে রাজার সৈন্যরা। কৃষকের অপরাধ, সে গত ৩ মাস আগে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে পারেনি। ঋণের পরিমাণ ছিল খুবই সামান্য, কিন্তু রাজার লোভের সীমা নেই। সুদের ওপর সুদ বসিয়ে রাজা আজ তার ভিটে মাটি, ফসলি জমি সব কেড়ে নিচ্ছে। কৃষকটি রাজার পায়ের কাছে লুটিয়ে পড়ে আর্তনাদ করে উঠল, মহারাজ, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলে আমি স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরব। রাজা ঘোড়ার পিঠে বসে অবজ্ঞার হাসি হাসলেন। তার ইশারায় চাবুকের গতি আরও বেড়ে গেল। তার কাছে প্রজাদের কান্না কোনো অর্থ বহন করে না, তার চাই কেবল সম্পদ। প্রাসাদে ফেরার পথে রাজার বিশাল বহর এগিয়ে চলছে। রাজার হুকুম, তার চলার পথে কেউ থাকতে পারবে না। সামনে যেই পড়ছে তাকেই চাবুক পেটা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বৃদ্ধ, শিশু কেউ রেহাই পাচ্ছে না। রাজার চোখে রাজ্যের প্রজারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা কেবল তার সুখের ইন্ধন। ভয়ে মানুষ রাস্তার দুপাশে জবুথবু হয়ে দাঁড়িয়ে কাঁপছে। রাজার এই নিষ্ঠুরতাই যেন তার ক্ষমতার প্রতীক। একদিন সন্ধ্যায় রাজপ্রাসাদে এক চোর ধরা পড়ল। চোরটিকে দেখে অভাবী মনে হলেও তার চোখের দৃষ্টি ছিল প্রখর। রাজার আদেশে তাকে জল্লাদের কাছে নিয়ে যাওয়ার উপক্রম হলে চোরটি চিৎকার করে বলল, মহারাজ, আমি জন্মগত চোর নই, আমি এক ধনী সওদাগরের ছেলে। আপনারই বন্ধু ছিল আমার বাবা। আজ এক রহস্যময় আয়নার অভিশাপে আমি নিঃস্ব চোর হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছি। রাজা অবজ্ঞার স্বরে বললেন, মিথ্যে গল্প সাজাচ্ছিস? চোরটি বলল, বিশ্বাস না হলে এই আয়নাটি দেখুন। তবে সাবধান মহারাজ, এটি সাধারণ আয়না নয়। এই আয়না শাসকের রূপ কেড়ে নিয়ে তাকে শোষিত বানিয়ে দেয়, ধনীকে বানিয়ে দেয় গরিব। রাজা কৌতূহলী হয়ে আয়নাটি দেখতে চাইলেন। চোরটি প্রথমে বাধা দিল, মহারাজ, পর্দা সরাবেন না, এর পরিণতি ভয়ানক। কিন্তু যেদি রাজা কার কথা শোনে, তিনি ছোঁ মেরে আয়নাটি নিয়ে পর্দা সরিয়ে ফেললেন। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার সাথে সাথেই এক অদ্ভুত তীব্র জ্যোতি রাজার চোখ ধাঁধিয়ে দিল। পৃথিবীটা দুলতে শুরু করল তার চোখের সামনে। তিনি জ্ঞান হারিয়ে সিংহাসন থেকে লুটিয়ে পড়লেন। জ্ঞান ফিরতেই রাজা দেখলেন তিনি আর সেই রাজকীয় বিছানায় নেই, শুয়ে আছেন ভাঙা এক টিনের চালের ঘরে। চারপাশটা কেমন যেন অচেনা, অথচ ভীতিকর রকমের বাস্তব। মনে হচ্ছে তার রাজত্ব থেকে ছিটকে তিনি অন্য কোনো জগতে চলে এসেছেন। এখানে তার নাম প্রভাকর, ঘরে 2টি সন্তান, মেয়েটির নাম বৃষ্টি আর ছেলেটির নাম রুদ্র। ছেলেটি 1 পা হারানো পঙ্গু। প্রভাকরের স্ত্রী ভোরবেলাতেই বেরিয়ে গেছে বাজারে পাঁপড় বিক্রি করতে। ছেলেটিকে খুঁড়িয়ে হাঁটতে দেখে প্রভাকরের মনের অজান্তেই এক গভীর মায়া জন্মানোর কথা। কিন্তু স্মৃতি তাকে মনে করিয়ে দিল এক ভয়ানক তথ্য। এই ছেলেটি একদিন রাজসভায় পৌঁছতে সামান্য দেরি করেছিল বলে স্বয়ং রাজা, মানে প্রভাকর নিজেই, তার পা কেটে ফেলার আদেশ দিয়েছিলেন। নিজের কৃতকর্মের ফল আজ নিজের সন্তানের শরীরে দেখে প্রভাকরের বুকের ভেতরটা তিঁপে উঠল। সকালবেলা মেয়ে বৃষ্টি একটি ভাঙা বাটিতে কিছু মুড়ি এনে প্রভাকরের সামনে ধরল। মিষ্টি হেসে বাবার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমি স্কুলে যাচ্ছি। মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসায় প্রভাকরের চোখে জল চলে এলো। বাড়ি থেকে বেরিয়ে প্রভাকর বাজারের দিকে গেল। চারপাশটা বড় অচেনা। হঠাৎ বাজারের এক প্রান্তে শোরগোল শোনা গেল। রাজার সৈন্যরা এসেছে খাজনা আদায় করতে। দোকানদারদের মারধর করে জবরদস্তি টাকা কেড়ে নিচ্ছে। যে দিতে পারছে না তাকে প্রকাশ্য রাস্তায় চাবুক পেটা করা হচ্ছে। প্রভাকর দেখল পাশের বাড়ি থেকে সৈন্যরা এক কিশোরী মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে রাজার আমোদ প্রমোদের জন্য। কেউ টু শব্দটিও করছে না ভয়ে। প্রভাকর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনেই একটি বড় গরুর গাড়ির মতো খাঁচা এসে থামল। সৈন্যরা পশুপালের মতো মানুষ, এমনকি ছোট শিশুদেরও সেই খাঁচায় তুলছে। প্রভাকর কিছু বুঝে ওঠার আগেই সৈন্যরা তাকেও ঘাড় ধাক্কা দিয়ে সেই খাঁচায় তুলে নিল। গন্তব্য রাজার প্রাসাদ।
বন্দীদের নিয়ে আসা হল রাজার নির্মাণাধীন পাথরের প্রাসাদের সামনে। প্রভাকর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই সেই প্রাসাদ যা সে নিজের শখের জন্য বানাচ্ছিল, কিন্তু এর পেছনের দৃশ্যটি এত ভয়ানক। সৈন্যরা চাবুক মেরে বন্দীদের দিয়ে বিশাল সব পাথর টানাচ্ছে। একটু জিরিয়ে নেওয়ার উপায় নেই, থামলেই পিঠের চামড়া উঠে যাচ্ছে চাবুকের বাড়িতে। যারা একদম কাজ করতে পারছে না, তাদের সেখানেই মেরে ফেলা হচ্ছে। প্রভাকর পাথরের বোঝা টানতে টানতে দেখল তার স্বপ্নের প্রাসাদ আসলে মানুষের রক্ত আর হাড় দিয়ে তৈরি হচ্ছে। হঠাৎ এক মর্মান্তিক দৃশ্য প্রভাকরের রক্ত হিম করে দিল। একটি ছোট বাচ্চা পাথরের ভার সইতে না পেরে পড়ে গিয়েছিল। সাথে সাথে এক পাষণ্ড সৈন্য চাবুক দিয়ে সরাসরি বাচ্চাটির চোখে আঘাত করল। মুহূর্তেই বাচ্চাটির চোখ উপড়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাচ্চাটি মাটিতে লুটিয়ে পড়ল। তার বড় ভাই দৌড়ে এসে সৈন্যটির পায়ে ধরে চিকিৎসার জন্য আকুতি জানাতে লাগল। কিন্তু সেই পিশাচ সৈন্য উল্টো বড় ভাইটিকেও পেটাতে শুরু করল। চোখের সামনেই চিকিৎসার অভাবে ছোট বাচ্চাটি মারা গেল। প্রভাকরের বুকের ভেতরটা ফেটে যাওয়ার উপক্রম হল। এ কেমন রাজা, এত বড় পাষাণ! সে নিজের মনেই চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে প্রভাকরের স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে এলো। সে চিৎকার করে বলল, ওগো শুনছ, সর্বনাশ হয়েছে, রাজার সৈন্যরা আমাদের মেয়ে বৃষ্টিকে তুলে নিয়ে গেছে। মেয়ের কথা শুনে প্রভাকরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল বৃষ্টির সেই মায়াবী মুখ। আর সহ্য করা সম্ভব নয়। হাতের কাছে পাথর ভাঙার লোহার শাবলটি তুলে নিয়ে সে পাগলের মতো ছুটল প্রাসাদের দিকে। আজ হয় রাজা মরবে, নয়তো সে। গেটের প্রহরীরা তাকে আটকাতে এলে বন্য আক্রোশে সে তাদের আঘাত করে ভেতরে ঢুকে পড়ল। দৌড়ে সে রাজার খাস কামরায় পৌঁছে গেল। রাজা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। রাগে কাঁপতে কাঁপতে প্রভাকর শাবল উঁচিয়ে চিৎকার করে বলল, শয়তান, আজ তোর শেষ দিন। রাজা ধীরে ধীরে পেছনে ফিরলেন। প্রভাকর থমকে গেল। হাত থেকে শাবলটি পড়ে গেল ঝনঝন করে। জানালার সামনে দাঁড়িয়ে থাকাই রাজা, আর কেউ নয়, সে নিজেই। যে জালিম শাসক বছরের পর বছর প্রজাদের ওপর অত্যাচার করেছে, সে তো প্রভাকর নিজেই। নিজের বিরুদ্ধেই নিজের এই যুদ্ধ। তীব্র ঘৃণায় যখন সে নিজের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই দূর থেকে যেন কার ডাক ভেসে এলো, বাবা, বাবা। বাবা, ওঠো, রাজসভায় যাবার সময় হয়েছে। প্রভাকর ধর্মর করে উঠে বসল। সে তার নিজের বিলাসবহুল বিছানায়, পাশে তার মেয়ে তাকে ডাকছে। মেয়েকে সুস্থ ও নিরাপদ দেখে প্রভাকর তাকে বুকে জড়িয়ে ধরল। তার বুঝতে বাকি রইল না এতক্ষণ সে এক ভয়ানক স্বপ্নের মধ্যে ছিল। প্রভাকর দ্রুত উঠে তার ঘরের আয়নার সামনে গেল। সাধারণ একটি আয়না, কোনো রহস্য নেই, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আজ তার ভীষণ লজ্জা হল। নিজের ওপর তীব্র ঘৃণা জন্মাল। সে ভাবল, স্বপ্নে আমি যা ভোগ করেছি, আমার প্রজারা তো বাস্তবে রোজ তাই ভোগ করছে। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি প্রতিজ্ঞা করলেন, যে জীবন তিনি স্বপ্নে দেখেছেন, বাস্তবে আর কোনো প্রজার জীবনে সেই নরক তিনি হতে দেবেন না। প্রাসাদের বারান্দায় এসে রাজা দেখলেন বাইরে সূর্য উঠছে। এক নতুন দিনের সূর্য। এক নতুন রাজার জন্ম হল আজ, যে আর শোষক নয়, বরং প্রজাদের বন্ধু। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।